বাঁধল বিশ্বাসের প্রকাশ। সংঘর্ষে শিখল ও বাঁচা প্রত্যেকবার। মায়ের কোলে পেল আবার সব সংসার। চিড়িয়াঘরে রানী নামের এক মহিলা বাদর ছিল। ওর পেট বড় হয়ে গেছিল, ওর বাচ্চা পুরোপুরিভাবে বিকশিত হয়েছিল, আরো যে কোনো সময় জন্মাতো। রানীর পদক্ষেপ এখন আস্তে হয়ে গেছিল। ও সাবধানের সাথে গাছের ডাল থেকে নিচে নামতো। তখনই ওর ঘরের দরজা খুলল। ভেতরে সোহম এলো। সোহম খয়েরি রঙের বন রক্ষকের জামা পরেছিল। ওর হাতে কাটা সবজি আর ফলে ভর্তি একটা বড় থালা ছিল। সোহম রানীর কাছে গেল। ও হাঁটু গেড়ে বসে থালা মাটিতে রেখে দিল। রানী সেটা দেখতে তৎক্ষণাৎ ওর কাছে এলো, কারণ ও ওকে অনেক দিন ধরে জানে। রানী কোনো রকম সংকোচ না করে সোহমের উপর চড়ে উঠল। সোহম ওকে একটু আদর করলো। তারপর ও একটা ফলের টুকরো উঠিয়ে নিজের হাত দিয়ে রানীকে খাইয়ে দিল। তাড়াতাড়ি খেয়ে নাও রানী, আমি তোমার ছোট অতিথিকে দেখতে চাই। রানী সোহমের হাত থেকে ফল খেলো। যখন ও ফল শেষ করে দিল, ও নিচে নেমে গেল আর জমিতে রাখা থালা থেকে খাওয়া শুরু করে দিল। রানী আরাম করে কাটা সবজি আর ফল খাচ্ছিল। সেই সময় সোহম আশেপাশে মন দিয়ে দেখল। জানি না যোগেশ কোথায় রয়ে গেছে, আমার সাথেই তো ছিল। ওই সময় যোগেশ দৌড়ে দৌড়ে ঘরের দরজায় পৌঁছালো। ওর হাতে একটা জেরি ক্যান ছিল। সরি স্যার, কোথায় রয়ে গেছিলে তুমি? স্যার কি আর বলবো, এই ক্যানটা এত ভারী একদিকে, আর তার উপর মাঝ পথে প্রেরণা ম্যামকে দেখলাম, আর উনি রিপোর্ট নেওয়া শুরু করে দিয়েছিল। আচ্ছা ছাড়ো, ক্যানটা দাও। যোগেশ জেরি ক্যানটা দরজার কাছে নিয়ে আসছিল। সোহম ওর দিকে তাকালো আর দুজনে মিলে জেরি ক্যান ওঠালো। তারপর ওরা ঘরের ভেতরে রাখা জলের পাত্রে জল ভরতে লাগলো। এমনিতে স্যার আপনি এটার ব্যাপারে বলেননি কিন্তু। সোহম হালকা হাসলো। এটা হলো রানী, এটা আমাদের এখানকার সব থেকে ভালো আর মিষ্টি বাঁদর। এদের স্পিসিসকে ক্যাপুচিন বলা হয়। হ্যাঁ স্যার, আমি এর ব্যাপারে আমার ডিগ্রির সময় পড়েছিলাম। কিন্তু এরকম কেন? আর যদি দেখা যায় তো ওর অরিজিনটা সাউথ আমেরিকার, আর ওর তো এখানে হওয়া উচিতই না। কিন্তু কেউ হয়তো বেআইনি ভাবে একে ইন্ডিয়ায় নিয়ে এসেছে, আর ওকে রেস্কিউ করে আমরা এখানে নিয়ে এসেছি যাতে ও ভালোভাবে এখানে থাকতে পারে। কিন্তু স্যার একে আমরা এর হোম কান্ট্রিতে ফেরত দিয়ে দিইনি কেন? তার কারণ ও ছোটবেলা থেকেই বন্দি থেকেছে, আর এই কারণেই ও খোলা জঙ্গলে মানিয়ে নিতে পারবে না, কারণ ওর ওখানে বিপদ আছে। খোলা জঙ্গলে বাঁচতে পারবে না। এর আরো একজন সাথী ছিল, কিন্তু সে আর নেই। এই জীবনে আর কতদিন বেঁচে আছে? এবারে যে কোনো সময় এটা হতে পারে। যোগেশ রানীকে দেখে হাসলো। ও সোমের সাথে মিলেমিশে রানীর পিঠে হাত বুলিয়ে দিল। রানী একবার জোরে আওয়াজ করলো। এটা শুনে যোগেশ এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। সোহম এটা দেখে হাসলো। যোগেশ এবার হেসে দিল। রাতের সময় দূর থেকে রানীর যন্ত্রণার সাথে আওয়াজ শোনা গেল। ডক্টর প্রেরণা আর সোহম তাড়াতাড়ি সোহমের বাড়ির দিকে চলে এলো। রানী মাটিতে পড়ে আছে আর কষ্টে আওয়াজ বেরোচ্ছে। ডক্টর প্রেরণা আর সোহম তৎক্ষণাৎ ওর কাছে এলো। প্রেরণা রানীর পেটে আস্তে আস্তে হাত বুলিয়ে দিল। তারপর সোহমের দিকে তাকালো। এটাই সঠিক সময়। সোহম ডক্টর প্রেরণার দিকে তাকালো আর সহমতির সাথে মাথা নাড়ালো। পর মুহূর্তে সোহম আর ডক্টর প্রেরণা মিলে রানীকে বিছানায় শোয়ালো। ডক্টর প্রেরণা ওকে একটা ওষুধের সিরিঞ্জ দিল আর আস্তে আস্তে ওর পেটে হাত বোলালো। সোহম পাশেই দাঁড়িয়েছিল। ডক্টর প্রেরণা আর সোহম কিছুক্ষণ পরে হালকা হাসলো। কিছুক্ষণ পর ছোট একটা বাদরের বাচ্চা ডক্টর প্রেরণার হাতের কোলে ছিল। ও ওটা খুব সামলে রানীর সামনে রেখে দিল। রানী নিজের চোখ হালকা খুলল আর প্রথমবার নিজের বাচ্চাকে দেখল। সেই সময় চারপাশে শান্তি ছেয়ে গেল আর মা আর বাচ্চার ভালোবাসা পরিষ্কার বোঝা গেল। তোর নাম কি রাখবো? এটা তো রানীর ছেলে, তাই না?
আর রানীর ছেলে তো রাজকুমারী হতে পারে। সোহম রানীর ঘরে এলো। ও ভেতরে দেখলো যে রাজকুমার মাটিতে একলা বসে আছে। আরে, তুমি এখানে একলা কেন? কোথায় আছে মা? রাজকুমার সোহমের দিকে দেখলো, তারপর ও ওপরে গাছের ডালের দিকে তাকালো। সেখানে রানী গাছের ডালে বসেছিল। রানী, চলে এসো নিচে, তোমার খাবার সময় হয়ে গেছে। সোহম ওকে ডাকার জন্য তালি বাজালো, কিন্তু রানী নিচে এলো না। এটা দেখে সোহম একটু চিন্তিত হয়ে গেল। এরকম প্রথমবার হয়েছে যে রানী ওর কথায় মন দিচ্ছে না। সোহম অন্যদিকে গিয়ে দেখলো যে কি ব্যাপার। ওখানেও দেখলো যে রানী এক মধুর চাকতিকে সরানোর চেষ্টা করছে। এটা দেখে সোহম ঘাবড়ে গেল। ও জানতো যে মৌমাছি যদি ওকে কেটে নেয় তাহলে ও আঘাত পাবে। সোহম কিছু করার আগে তার আগেই রানী মৌচাকে মৌমাছিদের মেরে দিল। মৌমাছি ওর চারপাশে ঘুরতে লাগলো। এর মধ্যে ওর সন্তুলন বিগড়ে গেল আর ও নিচে পড়ে গেল। সোহম তৎক্ষণাৎ ওর কাছে দৌড়ে এলো। রানী অজ্ঞান হয়ে পড়েছিল। রানীকে নিজের কোলে উঠিয়ে নিল আর তাড়াতাড়ি বাইরে নিয়ে গেল। রাজকুমার এইসব দেখলো। ও সেখানেই চুপচাপ বসেছিল, কিন্তু ও ভেতর থেকে বুঝতে পারল যে কিছু ঠিক নেই। পর মুহূর্তে সোহম রানীকে অপারেশন থিয়েটারে নিয়ে এলো। ডক্টর প্রেরণা প্রথম থেকে খবর পেয়ে গেছিল। এই জন্য বিছানা আর জরুরি সামগ্রী ছিল। যেই সোহম রানীকে বিছানায় শুইয়ে দিল, ডক্টর প্রেরণা তৎক্ষণাৎ তার চিকিৎসা করলো। ওর চেহারার মধ্যে চিন্তা পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশে রাখা মেশিনের স্ক্রিনে মোটামুটি সোজা রেখায় দেখা যাচ্ছে, যাতে মাঝখানে মাঝখানে হালকা হালকা নড়চড় দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে রানীর ট্রিটমেন্ট এখানে হবে না। আমাদের ওকে খুব তাড়াতাড়ি ভালো হসপিটালে শিফট করতে হবে। সোহম ডক্টর প্রেরণার দিকে দেখলো। পর মুহূর্তেই সোহম আর ডক্টর প্রেরণা একসাথে মিলে রানীকে স্ট্রেচারে রাখলো আর ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। ডক্টর প্রেরণাও সেই অ্যাম্বুলেন্সে বসে গেল আর সোহমের দিকে দেখলো। রাজকুমারের খেয়াল রেখো। সোহম গম্ভীর চেহারার সাথে ওর দিকে দেখলো আর সহমতির সাথে মাথা নাড়ালো। এবার অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয়ে গেল। অন্যদিকে সোহম ঘরের দরজা খুলল। ওর হাতে একটা ফাড়ের কম্বল ছিল। ও ভেতরে গেল আর দেখলো যে রাজকুমার মাটিতে শুয়ে পড়েছে, যেখানেও প্রথমে বসেছিল। ওর চেহারায় শুকনো জলের চিহ্ন দেখা যাচ্ছে।
সোহম আস্তে আস্তে ওর পিঠে হাত বোলালো। ওর চোখেও জলে ভরে এসেছিল, কিন্তু তাড়াতাড়ি ও নিজের চোখে জল পুছলো আর তারপরও ভালোবেসে কম্বল উঠিয়ে রাজকুমারের ওপরে ঢেকে দিল। রাত কেটে গেল। পরের দিন যোগেশ অ্যাপ্রন পরে রাজকুমারের জন্য খাবার বানাচ্ছিল। ও প্রত্যেকটা জিনিস ঠিক করে মেপে নিল আর কড়াইয়ে ঢেলে দিল। ও কড়াইটা গরম করলো আর মন দিয়ে খাবার তৈরি করছিল। যখন খাবার তৈরি হয়ে গেল, ও তখন এটা কাচের বাসনে ঢেলে দিল। তারপর সেই বাসনটা ট্রেতে রাখলো। ওই ট্রেতে ও একটা দুধের বোতলও রাখলো। ট্রে উঠিয়ে ও সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। অন্যদিকে সোহম বসেছিল আর রাজকুমার ওর কোলে। যোগেশ হাতে ট্রে নিয়ে ভেতরে এলো। আর চলে এসেছে আমাদের সব থেকে প্রিয় সাথীর খাবার। সোহম ওপরে দেখে যোগেশের দিকে তাকালো। যোগেশ ট্রেটা মাটিতে রেখে দিল। সোহম দুধের বোতল উঠিয়ে রাজকুমারকে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু ও মুখ ঘুরিয়ে নিল। তারপর ওকে খাবার খাওয়ানোর চেষ্টা করে। ও তারপরও মানা করে দেয়। দুজনে অনেকবার ওকে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু রাজকুমার কিচ্ছু খেলো না। শেষ পর্যন্ত সোহম ক্লান্ত হয়ে ওকে জবরদস্তি না খাওয়ানোর ব্যবস্থা নিল। অন্যদিকে ডক্টর প্রেরণা হাসপাতালে রানীর পাশে বসেছিল। রানী এখনো অজ্ঞান হয়ে আছে। ডক্টর প্রেরণা ওর পাশে বসে আস্তে আস্তে ওর পিঠে হাত বোলাচ্ছে। তখন ওখানে আরেকজন ডক্টর এলো। আমি রানীর রিপোর্ট চেক করেছি। এত উঁচু থেকে পড়ার জন্য ক্ষতটা একটু গভীর। একে 1 সপ্তাহ আরও এখানে রাখতে হবে। ডক্টর প্রেরণা ওনাকে দেখেই দাঁড়িয়ে গেল। কিন্তু স্যার, রানীর তো একটা ছোট ছেলে আছে। ও তো খুব একটা বড়ও নয়, কিন্তু নিজের মায়ের ছাড়া ও কিচ্ছু করতে পারবে না। আপনি চিন্তা করবেন না, আমি এর সলিউশন ওকে আগেই দিয়ে দিয়েছি। ডক্টর প্রেরণা সেই ডাক্তারের দিকে তাকালো। ওনার চেহারায় কনফিউশন পরিষ্কার দেখা দিল। রাত্রিবেলায় সোহম ঘরের দরজা আস্তে খুলল ও চুপচাপ ভেতরে গেল। রাজকুমার কম্বলের ভেতরে শুয়েছিল। সোহম ওর পাশে একটা চকমকে লাল রঙের পুতুল রেখে দিল। ও ওটা দেখে হালকা হাসলো আর সেখান থেকে চলে গেল। রাজকুমার কম্বলে শান্ত হয়ে শুয়েছিল। পরের দিন সকালে সোহম রাজকুমারের জন্য খাবার বানাচ্ছিল। যোগেশ ওর পেছনে বসেছিল আর চুপচাপ দেখছিল। স্যার, রাজকুমার তো কিছু খাচ্ছেই না, তাহলে আপনি আবার কেন বানিয়েছেন? সোহম ঘুরে যোগেশের দিকে তাকালো। কাল রাত্রে আমার ডক্টরের সাথে কথা হয়েছিল। উনি আমাকে কিছু করতে বলেছিলেন, যেটা আমি করে নিয়েছি। এবার হয়তো ও খাবার খেয়ে নেবে। যোগেশ সোহমের দিকে জিজ্ঞাসার নজরে দেখলো আর ওর চেহারায় হালকা হাসি খুলে গেল। সোহম আর যোগেশ বাড়ির ভেতরে গেল। যোগেশের হাতে খাবারের ট্রে ছিল। ওরা দেখলো যে রাজকুমার লাল রঙের বাদরের পুতুলের পাশে বসে আছে। ও পুতুলটা ভালো করে দেখছে আর খেলতে খেলতে ওকে ছুঁয়ে বোঝার চেষ্টা করছে। এটা দেখে যোগেশ অবাক হয়ে গেল। ওর চেহারার মধ্যে হালকা আনন্দ দেখা দিল। সোহম দুধের বোতল ওঠালো। ও আগে এগিয়ে হাঁটু গেড়ে বসলো আর হাসতে হাসতে রাজকুমারের দিকে তাকালো। রাজকুমার ওপরে ওর দিকে তাকালো। সোহম ওর সামনে বোতল ধরলো। এইবার রাজকুমার তৎক্ষণাৎ আগে ঝুঁকে দুধ খেতে লাগলো। ওর চেহারায় হালকা হাসি এলো। সোহম আস্তে আস্তে বোতল ধরে ওকে দুধ খাওয়াতে লাগলো। যখন বোতল শেষ হয়ে গেল, রাজকুমার থেমে গেল আর সোহমের দিকে দেখতে লাগলো। সোহমও ওকে মন দিয়ে দেখতে থাকলো। তখনই রাজকুমার পুতুলের হাত ধরে সোহমকে দেখালো। সোহম তৎক্ষণাৎ বুঝে গেল যে রাজকুমার কি চাইছে। যোগেশও এই সব দেখছিল। স্যার, এটা তো দারুণ বিষয়। বলেছিলাম না, এটা খুব বুদ্ধিমান হয়। সোহম পুতুলটা ওঠালো আর এমন করলো যেন ও ওকেও দুধ খাওয়াচ্ছে। এটা দেখে রাজকুমারের চেহারাতেও একটা মিষ্টি হাসি এলো। ওই মুহূর্তে তিনজনের চেহারায় খুশি দেখা দিল। তারপর সোহম পুতুলের সাথে সাথে রাজকুমারকেও দুধ খাওয়ালো। যোগেশ পেছনে গিয়ে বসেছিল আর ওকে পুতুলের মতো নাড়িয়ে রাজকুমারের
সাথে খেলতে লাগলো। হঠাৎ রাজকুমার প্রথমবার জোরে আওয়াজ করলো। এটা শুনে সোহম আর যোগেশ দুজনেই খুশি হয়ে গেল। ডক্টর প্রেরণা আস্তে আস্তে রানীর মাথায় হাত বোলালো। এবার রানী আস্তে আস্তে চোখ খুললো। সোহম রানীকে নিজের চোখ খোলার ভিডিও দেখলো। সোহম আর যোগেশ একসাথে দাঁড়িয়েছিল। ওরা এই খবরটা শুনলো আর একে অপরকে দেখে হাসলো। কিছুদিন পর রাজকুমারকে একটা কাঠের ওপর খেলতে ওরা দেখলো। ওর সাথে সেই লাল পুতুলটাই ছিল। রাজকুমার এখন খুশিতে খেলছে আর সবাই ওকে দেখে সন্তোষ অনুভব করছে। রাত্রিবেলায় সোহম বাড়িতে এলো। রাজকুমার হাতে সেই লাল পুতুল ছিল। সোহম আস্তে আস্তে ওর হাত থেকে পুতুলটা নিয়ে নিল। পুতুলটা রাজকুমারের ছুঁচোলো নখের দ্বারা একটু ফেটে গেছিল। সোহম সেখানেই বসে গেল আর মন দিয়ে সেটা ছুঁচ আর সুতো দিয়ে সেলাই করতে লাগলো। পরের দিন সকালে ডক্টর প্রেরণা রানীর কাছে এলো। রানী এখন অনেকটা সুস্থ। রানী বিছানায় শুয়েছিল আর ডক্টর প্রেরণা ওকে খাবার খাওয়াচ্ছিল। রানী আস্তে আস্তে খাবার খাচ্ছিল। যখন খাবার শেষ হয়ে গেল তো পাশে রাখা মেশিনের স্ক্রিন দেখা যাচ্ছিল। সেখানে হৃদয়ের স্পন্দন এখনো বেশি বাড়েনি। ওটা এখনো হালকা উঠে সোজা রেখার মতোই লাগছিল। ডক্টর প্রেরণা রানীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই ঘরে দ্বিতীয় ডক্টর এলো। ও পাশে এসে মেশিনটা মন দিয়ে দেখছিল। ওর চেহারায় চিন্তা দেখা যাচ্ছিল। সবকিছু ঠিক আছে তো ডক্টর? রানীকে দেখে ঠিক মনে হচ্ছে, কিন্তু ওর হার্ট স্পিড কিন্তু এখনো কম। আমরা কি কিছু ইমিউনিটির মেডিসিন ট্রাই করতে পারি? আমি চেষ্টা তো সব করছি, এখন বাকি সব ওর হিম্মতের উপর ডিপেন্ড করে। ডক্টর প্রেরণা ওর কথা শুনে সহমতির সাথে মাথা নাড়ালো। অন্যদিকে সোহম নিজের বিছানায় শুয়েছিল। তখনই ওর মোবাইলের স্ক্রিনে একটা সন্দেশ এলো। সন্দেশে লেখা ছিল যে রানীকে ঠিক হতে আরো কিছুদিন লাগবে। সন্দেশ পড়তেই সোহম উঠে বসে গেল। ওর চেহারায় চিন্তা দেখা দিল। পরের দিন সোহম বাড়ির ভেতরে রাজকুমারের সাথে বসেছিল। যোগেশ সেখানেই পেছন দিকে বসেছিল। রাজকুমার নিজের লাল পুতুলের সাথে খেলছিল। সোহম চুপচাপ বসে সেটা দেখছিল। কি হয়েছে স্যার? আপনি খুব চিন্তায় আছেন মনে হচ্ছে। রানী ঠিক হতে আরো একটু সময় লাগবে, কিন্তু কত জানি না। ডক্টর বলেছে ওর হৃদস্পন্দন এখনো অনেক কম। ওর ঠিক হতে এখনো অনেকটা সময় লাগবে। ততদিন কি ওকে কি পুতুলের সাথে রাখা ঠিক হবে? না, আমি চাই না যে রাজকুমারের বড় হওয়ার জন্য কোনো রকমের সাহায্যের প্রয়োজন হোক। যোগেশ জিজ্ঞাসার সাথে সোহমের দিকে তাকালো। সোহম উঠে রাজকুমারের কাছে গেল, যে কিনা পুতুলের সাথে খেলছিল। ও রাজকুমারকে আস্তে ওঠালো আর ওকে কাঠের ওপরে বসালো। রাজকুমার এক মুহূর্তের জন্য ব্যালেন্স হারিয়ে ফেলছিল, কিন্তু তারপর আবার নিজেকে সামলে নিল। আস্তে আস্তে ও কাঠের ওপরে চড়া শুরু করলো। ও শেখে একটু দেরি করে, কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে। সময় কেটে গেল। সোহম রোজ রাজকুমারকে কাঠের ওপরে চড়া আর লাফানো শেখায়। অনেকবারও পড়ে যায়, তারপর আবার উঠে দ্বিতীয়বার চেষ্টা করে। সোহম ওকে রোজ হালকা ব্যায়াম করায়, সময় মতন খাবার আর দুধ দেয়। রাজকুমার এখন আগের থেকেও খুব মন দিয়ে শেখে। প্রত্যেক দিন আরেকটু ভালো করে। কিছুদিনের মধ্যেই ওর অ্যাক্টিভিটিস আগের থেকে অনেক সোজা আর সন্তুলন হয়ে যায়। ও খুব দ্রুত কাঠের ওপরে ওঠে আর খুব স্ফূর্তির সাথে ঝাঁপ মারে। ও এখন নিজেই ফল বেছে নেয় আর প্রত্যেকটা জিনিস খেয়েও নেয়। দিনের শেষে সোহম ওকে নিজের কোলে ঘুম পাড়ায়। আর এখন লাল পুতুল কোথাও দেখা যায় না, আর রাজকুমার তাকে মনেও করে না। কিছুদিন পর সবকিছু বদলে গেল। কুমার কাঠের ওপর খেলছিল, তখনই বাড়ির দরজা খুলল। ভেতরে এক প্রেনা পরিচিত আকৃতি এলো। রাজকুমার ওকে ওপর থেকে দেখলো আর তৎক্ষণাৎ চিনে গেল। ওর মা রানী ছিল। রাজকুমার তাড়াতাড়ি কাঠ থেকে নিচে ঝাঁপ মারলো। রানীও ওর দিকে এগিয়ে গেল। দুজনেই একে অপরের কাছে এলো আর একে অপরকে জড়িয়ে ধরলো। এতদিন পর মা আর ছেলে আবার একসাথে হলো। একটু দূরে কিন্তু সোহম, যোগেশ আর ডক্টর প্রেরণা দাঁড়িয়ে এই মুহূর্ত দেখছিল।
কাছে আর এই কাহিনী পূরণ হলো।